আজও টিকিটের জন্য সৌদি প্রবাসীদের উপচে পড়া ভিড়। টোকেন নিয়ে নানা জটিলতা, পর্যাপ্ত টিকিট না থাকার অভিযোগ। সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের বৈধতা দেয়া হলে বিভিন্ন দেশে অবস্থান করাদেরও দিতে হবে। শক্ত অবস্থান নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। বেপরোয়া সাইবার অপরাধীরা প্রতিদিন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জমা শত শত অভিযোগ। নৈতিক শিক্ষায় জোর দেওয়ার পরামর্শ। যমুনার পানি কমতে থাকায় তীব্র ভাঙনের কবলে টাঙ্গাইলে বেশ কয়েকটি গ্রাম। নদী গর্ভে বিলীন মসজিদ সহ শতাধিক স্থাপনা, বাঁধ নির্মাণের আশ্বাস। সময় সংবাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। বৃষ্টির মধ্যেও টিকিটের জন্য সৌদি এয়ারলাইন্সের কারওয়ান বাজার অফিসে ভিড় করছেন বিভিন্ন জেলা থেকে আসা প্রবাসীরা। টোকেন নিয়ে নানা জটিলতার অভিযোগ করেছেন তারা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সাদাত রহমতুল্লাহ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সাদাত। রাব্বি, আজকে দ্বিতীয় দিনের মতো সৌদি এয়ারলাইন্স টিকিট বিক্রি করবে। কিছুক্ষণ পর সেই টিকিট বিক্রি কার্যক্রম শুরু হবে, কিন্তু যে টোকেনধারী বা যারা টোকেন যারা টোকেন নিয়েছে টিকিটের জন্য, তাদের উপস্থিতি কিন্তু যে পরিমাণ টিকিট দেওয়া হবে তার থেকে কয়েক গুণ বেশি। আমরা দেখেছি সকাল থেকে বৃষ্টিকে উপেক্ষা করে এই সৌদি এয়ারলাইন্সের যে কারওয়ান বাজারে যে টিকিট বিক্রি কেন্দ্রটি রয়েছে সেখানে তারা ভিড় করতে শুরু করেছেন। তারা বলছেন যে অনেকেরই টোকেনের নাম্বার কিন্তু একইভাবে মিলে যাচ্ছে। কিছুক্ষণ আগে যে নাম্বার জটিলতা বা যে টোকেন জটিলতা সেটিকে কিন্তু সমাধান করে দিয়ে এসেছেন সৌদি এয়ারলাইন্স। তারা বলছেন যে শুধুমাত্র এখন টোকেন দেওয়া হবে 1 থেকে 1500 এবং সেই সিরিয়াল কিন্তু দেওয়া হয়ে গেছে যে কখন কবে আসতে হবে কাদের। এর বাইরে যারা টোকেন আছে এ বি সি আরও 3টি ক্যাটাগরিতে 3টি রঙের টোকেন তারা সরবরাহ করেছে, সেগুলো পর্যায়ক্রমে পরবর্তীতে তারা জানিয়ে দিবেন। এ হচ্ছে এখন পর্যন্ত টোকেন নিয়ে যে জটিলতা। এই যারা টোকেন টিকিট প্রত্যাশী রয়েছেন তাদের সমস্যার সমাধান করে দিয়ে গেছেন, কিন্তু তারপরেও তারা এসেছেন বিভিন্ন জেলা থেকে, কারণ তারা চান যে এই মুহূর্তে তো তারা টিকিটটা হাতে পান বা টোকেনটা পান, অন্তত নিশ্চয়তা যে অনিশ্চয়তা এখন পর্যন্ত রয়েছে টিকিট জটিলতা বা সৌদি না যেতে পারার যে জটিলতা সেটি অন্তত সমাধান হোক। একইভাবে তারা কিন্তু বলছেন যে আসলে টিকিট নিয়ে যে কালোবাজারিদের অভিযোগ, সে অভিযোগও কিন্তু এখন পর্যন্ত তারা কেউ করে যাচ্ছেন যে টিকিট কালোবাজারিদের হাতে চলে গেছে, ফলে যে নির্ধারিত টিকিট তারা এখন পর্যন্ত পাচ্ছেন না। কিন্তু তারা বলছেন যে এখন যদি টোকেন তাদেরকে সরবরাহ করা হয় অন্তত তাদের একটু নিশ্চয়তা পাবে যে তারা টোকেন পেলে অন্তত যেতে পারবে। আরেকটি বিশেষ এখানে বলা হয়েছে যে যারা আগে এসেছেন, যারা পূর্বেই এখানে এসেছেন, বিশেষ করে যাদের ফ্লাইট আগেই ছিল তাদেরকে যেন অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে আবারও আগে দেওয়া হয়। ফলে যারা রিটার্ন টিকিট কেটে না এসেছেন তাদেরকে যাতে কোনোভাবে টিকিট না দেওয়া হয়, এই দাবিটি তাদের মধ্যে ছিল, যাতে বাংলাদেশ এয়ারলাইন্স যে ব্যবস্থাপনার মধ্য দিয়ে টিকিট সরবরাহের উদ্যোগ নিয়েছে সেভাবে যাতে অন্তত সবাইকে টিকিট সরবরাহ করা হয়। ফলে যেই অনিশ্চয়তা ভোগান্তি কিছুটা হলেও কাটবে। সরকার কিন্তু 24 দিন বাড়ানোর ঘোষণা দিয়েছে এবং সেই প্রক্রিয়া চলছে। আগামী রবিবার থেকে সৌদি এয়ারলাইন্সে যাদের ভিসার মেয়াদ শেষ, সেই ভিসার মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করার সুযোগ রয়েছে। কিন্তু এখানে যারা এসেছেন বেশিরভাগই সেই অনিশ্চয়তা কাটেনি, আদৌ কি তাদের ভিসার মেয়াদ বাড়বে কিনা এবং তারা বিদেশ যেতে পারবেন কিনা, এবং তথ্য না পাওয়ার যে একটা বড় অভিযোগ, সেই অভিযোগগুলো এখন পর্যন্ত কিন্তু তারা করেই যাচ্ছেন। ফলে যারা এখন এই মুহূর্তে দেশে আছেন সৌদি যেতে ইচ্ছুক প্রবাসীরা, তাদের মধ্যে তথ্য না পাওয়ার যে একটা বড় বিভ্রান্ত তৈরি হয়েছে, সেই জটিলতা থেকে দ্রুত তারা সমাধান চান। তারা শুধু নিশ্চয়তা চান যে তারা যেতে পারবেন অন্তত নির্ধারিত সময়ের মধ্যে, সেই বিষয়গুলো যেন তাদেরকে কর্তৃপক্ষ নিশ্চিত করা হয়। কিন্তু এর 24 দিন বাড়ানোর পরেও তাদের মধ্যে সেই দ্বিধা কাটেনি, সেই সংশয় কাটেনি তারা কি যেতে পারবেন কিনা। এই ছিল এখন পর্যন্ত সৌদি এয়ারলাইন্সের সামনে থেকে টিকিট বিক্রি সবশেষ খবর। রাব্বি। রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাদাত রহমতুল্লাহ। এদিকে সৌদি আরবে অবস্থানরত 54,000 রোহিঙ্গাকে বৈধতা দেয়া হলে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত রোহিঙ্গাদেরও বৈধতা দিতে হবে, এমন আশঙ্কার কথা জানিয়ে শক্ত অবস্থান নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। কোনো রোহিঙ্গাকেই বাংলাদেশের পাসপোর্ট দেওয়া হবে না বলে জানিয়েছেন পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক। কক্সবাজার থেকে সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। 1978 থেকে 2019 সাল পর্যন্ত পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে 11 লাখের বেশি রোহিঙ্গা।
শুধু বাংলাদেশ নয়, পাকিস্তান, ভারত, মালয়েশিয়া, সৌদি আরব, দুবাই, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া সহ নানা দেশে অবস্থান করছে আরও 9 লাখের মতো রোহিঙ্গা। কিন্তু হঠাৎ করেই সৌদি আরবে অবস্থানরত 54,000 রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দিতে চাপ দিচ্ছে দেশটি। এটি অনৈতিক ও নিন্দনীয় বলে মনে করছেন সচেতন মহল। রোহিঙ্গাদেরকে নিয়ে বাংলাদেশ সরকার এমনিতেই চাপের মুখে আছে, আমরা অসহায় অবস্থায় আছি। ঠিক তেমনি এক মুহূর্তে ভিন দেশে অবস্থানরত রোহিঙ্গাদেরকে আমাদের দেশে চাপিয়ে দেওয়ার জন্য একটা যে অপচেষ্টা চালানো হচ্ছে পাসপোর্ট নিয়ে, আমরা চাই না সৌদি সরকার এটা করুক। রোহিঙ্গাদের যে বাংলাদেশের পাসপোর্ট দেওয়ার জন্য সৌদি আরব যে চাপ দিচ্ছে সেটা অনৈতিক। আমরা মনে করি সে অধিকার সৌদি আরবের নেই। আমরা মনে করি রোহিঙ্গাদের কোনো অবস্থায় বাংলাদেশে পাসপোর্ট দেওয়া যাবে না। সচেতন মহলের অভিযোগ, রোহিঙ্গা ইস্যুতে বিভিন্ন দেশ ও সংস্থা বাংলাদেশের উপর অন্যায়ভাবে চাপ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশের দুর্বল পররাষ্ট্রনীতির কারণে, সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে বিশ্বের বিভিন্ন মুরল দেশগুলো আমাদের উপর এই অন্যায় চাপ সৃষ্টি করার প্রয়াস পাচ্ছে। আর ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক জানালেন, কোনো রোহিঙ্গাকেই বাংলাদেশি পাসপোর্ট দেয়া হবে না। 17 আগে 2017 আগে যারা বিভিন্ন জায়গায় আসছিল তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যদি লুকায়িতভাবে পাসপোর্ট করে ফেলেও, তখন তো আমরা পাচ্ছিলাম। যদি পাসপোর্ট না করে থাকে নতুন আবেদন করে, আমরা তো দুইটা কাজ করি, এটা সাক্ষাৎকার। আমরা আগের নির্দেশনায় আমরা কোনো রোহিঙ্গা যদি চিহ্নিত হয় তাকে পাসপোর্ট দিব না। সৌদি আরবে অবস্থানরত 54,000 রোহিঙ্গার বিষয়টি নিয়ে 27 সেপ্টেম্বর জরুরি বৈঠকে বসবেন দুদেশের পররাষ্ট্রমন্ত্রী। সময় সংবাদ, কক্সবাজার। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য আর্থিক সহায়তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল জাতিসংঘ সাধারণ পরিষদের 75তম অধিবেশনে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্যকর ব্যবস্থা শীর্ষ পর্যায়ের ভার্চুয়াল রাউন্ড টেবিলে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্যারিস জলবায়ু চুক্তি বাস্তবায়ন সহ বিশ্ব সম্প্রদায়কে 5 দফা পরামর্শ দেন তিনি। এ সময় জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও পানি ব্যবস্থাপনায় বাংলাদেশের নেয়া ডেল্টা প্ল্যান 2100 প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি। Political leadership must encourage robust international collaboration. The global temperature increase must be limited up to 1.5 degrees Celsius, and all Paris provisions must be implemented. Promised funds have to be made available to the vulnerable countries. Polluting countries must increase their NDCs through necessary mitigation measures. Recognize that rehabilitation of the climate refugees is a global responsibility. ইতালির ভ্যাকসিন মানবদেহে আনুষ্ঠানিকভাবে পরীক্ষা শুরু হয়েছে। এখনো পর্যন্ত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর মধ্যেই রাজধানী রোমে আক্রান্তের সংখ্যা অস্বাভাবিক হওয়ায় মিনি লকডাউনের চিন্তাভাবনা করছে দেশটির সরকার। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। মার্চ এপ্রিলে ইতালি জুড়ে করোনা ভাইরাস ভয়াবহ রূপ নিলে মৃত্যুর মিছিলে লাশ দাফনের জায়গা ছিল না যখন, তখনও রাজধানী রোমে আক্রান্তের সংখ্যা ছিল সীমিত। তবে দ্বিতীয় তরঙ্গে করোনার হানায় রাজধানী রোমে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। করোনা সংক্রমণের কারণে অনেক স্কুলের ক্লাস স্থগিত করা হয়েছে। কোয়ারেন্টিনে রাখা হয়েছে ওইসব ক্লাসের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের। এই পরিস্থিতিতে চলতেছে, এতে যদি সরকার আবার কোনো কঠিনতম আরও যদি সিদ্ধান্ত নেয় তাহলে আমরা প্রবাসীরা এখানে যারা আছি আমরা খুব অসুবিধার মধ্যে পড়ে যাব। এদিকে বৃহস্পতিবার ইতালির তৈরি করা করোনা ভাইরাসের ভ্যাকসিন আনুষ্ঠানিকভাবে মানবদেহে পরীক্ষা শুরু হয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্পেরান্সা জানিয়েছেন, এই ভ্যাকসিন প্রথমেই ডাক্তার এবং অপেক্ষাকৃত দুর্বলদের দেয়া হবে। ইউরোপের অন্যান্য দেশ থেকে আসা পর্যটকদের বাধ্যতামূলক করোনা পরীক্ষা সহ নতুন নির্দেশনা জারি করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ। এছাড়া মাস্ক ব্যবহারেও গুরুত্ব দেবার নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন করে ভ্যাকসিন আসার সংবাদে ইতালি প্রবাসী বাংলাদেশিরা সন্তোষ প্রকাশ করলেও এলাকা ভিত্তিক লকডাউনের বিষয়ে আবারও আশঙ্কা প্রকাশ করেছেন। আমরা যারা বিদেশিরা যেসব এলাকায় থাকি সে এলাকায় লকডাউন পড়লে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হতে পারি। গত 24 ঘন্টায় দেশে আক্রান্ত হয়েছে 1786 জন এবং রাজধানী রোমে আক্রান্তের সংখ্যা 148 জন। ইতালির রোম থেকে জুমানা মাহমুদ, সময় সংবাদ। টাঙ্গাইলের যমুনা নদীতে পানি কমতে শুরু করায় আবারও তীব্র ভাঙনের কবলে পড়েছে টাঙ্গাইলের সদর উপজেলার চরপৌলি, কাকুয়া, বেলটিয়া বাড়ি সহ বেশ কয়েকটি গ্রাম। গত এক সপ্তাহে প্রায় শতাধিক ঘরবাড়ি, মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেলেও এখনও ভাঙন প্রতিরোধে কোনো ব্যবস্থা নেয়নি পানি উন্নয়ন বোর্ড। এলাকা পরিদর্শনে এসে আবারও বাঁধ নির্মাণের আশ্বাস পানি সম্পদ প্রতিমন্ত্রীর।
টাঙ্গাইল থেকে কাদির তালুকদারের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। যমুনার তীব্র ভাঙনে চোখের সামনে এভাবেই গাছপালা ও বসতবাড়ি সহ বিভিন্ন স্থাপনা বিলীন হয়ে যাচ্ছে নদীগর্ভে। সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষয়ক্ষতির রেশ কাটতে না কাটতেই আবারও যমুনার ভাঙন শুরু হয়েছে টাঙ্গাইল সদর উপজেলার চরপৌলি, কাকুয়া, বেলটিয়াবাড়ি সহ অন্তত 5টি গ্রাম। প্রতিদিনই নতুন নতুন ঘরবাড়ি, মসজিদ, মাদ্রাসা বিলীন হয়ে যাচ্ছে নদীগর্ভে। ভাঙনের তীব্রতা এতটাই বেশি যে অনেকে ঘরবাড়ি সরিয়ে নেওয়ারও সুযোগ পাচ্ছেন না। ঘরবাড়ি ও ফসলি জমি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন এসব মানুষ। অনেকক্ষণ থামে আবার লাগে বাঙ্গুরি, সারা যায় না। আমরা ওই দান খরাত কোনো কিচ্ছু চাই না, আমরা এই নদী শাসন চাই। বর্তমানে ভাঙনের তীব্রতা অত্যাধিক বেশি, কারণ এ কয়েক দিন যা ভাঙছে আর এই 2 দিনে যা ভাঙছে তার ডবল হয়ে গেছে। সরকারিভাবে ত্রাণ সহায়তা দেয়া হলেও তা পর্যাপ্ত নয় বলে দাবি স্থানীয় জনপ্রতিনিধির। সেই সঙ্গে ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণেরও দাবি জানান তিনি। স্থায়ীভাবে যদি একটা বন্দোবস্ত করেন, যদি ভাঙনটা যদি আমরা বন্ধ করতে পারি, তাহলে অত্র এলাকার মানুষ সারা জনমের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ থাকে। বৃহস্পতিবার সন্ধ্যায় ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। এ সময় স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস দেন তিনি। এটা অনেক ব্যয়বহুল, এটা বললে আমরা রাতারাতি করতে পারি না। সঠিক একটা সিদ্ধান্ত নিয়ে যাতে করে আগামী মৌসুমে আগে আমরা কিছুটা করতে পারি, জনগণকে দেখাতে পারি যে আমরা কাজ করছি, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। এবছর বন্যায় টাঙ্গাইল সদর উপজেলায় প্রায় 5টি গ্রামের শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হুমকির মুখে রয়েছে আরও শতাধিক ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। সময় সংবাদ, টাঙ্গাইল। উন্নত বিশ্বের স্বাস্থ্যসেবার মডেল ফার্মাসিস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও এখনও দেশের সরকারি হাসপাতালে গ্র্যাজুয়েট ফার্মাসিস্টের কোনো পদই নেই। হাসপাতালের ফার্মেসি ও অন্তর্বিভাগে গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট না থাকায় অহরহ ভুল চিকিৎসার শিকারও হচ্ছেন রোগীরা। মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দেশের প্রতিটি হাসপাতালে গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট নিয়োগের আহ্বান বিশেষজ্ঞদের। বিশ্ব ফার্মাসিস্ট দিবসে দেখুন মুজাহিদ শুভ রিপোর্ট। জাতীয় হৃদরোগ হাসপাতাল পরিচালিত 2টি ফার্মেসির কোনোটিতেই গ্র্যাজুয়েট কোনো ফার্মাসিস্ট নেই। ডিপ্লোমা বা বি গ্রেড ফার্মাসিস্ট 2-3 জন থাকলেও বৃহৎ এই হাসপাতালের ফার্মেসি চলছে নন ফার্মাসিস্টদের নিয়ে। গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট পাওয়া যায় তাহলে অবশ্যই ম্যানেজমেন্ট অনেক ভালো হবে। হাতে গোনা কয়েকটি বেসরকারি হাসপাতালের ফার্মেসিতে রয়েছে গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট। উন্নত বিশ্বে হাসপাতালের নিজস্ব ফার্মেসি ছাড়াও প্রতি 25 শয্যার বিপরীতে একজন গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট থাকলেও দেশের সরকারি হাসপাতালে গ্র্যাজুয়েটদের কোনো পদই নেই। অথচ হাসপাতালে ভর্তি থাকা রোগীর প্রেসক্রিপশন যাচাই করে রোগীকে বুঝিয়ে দেয়া, ওষুধের ব্যবহারবিধি ও সংরক্ষণ নিয়ে সঠিক পরামর্শ দিতে পারেন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি নেয়া একজন ফার্মাসিস্ট। একজন ট্রেইন ভালো যোগ্য ফার্মাসিস্ট অবশ্যই দরকার, রোগীর স্বার্থেই দরকার। কারণ রুগীও কিন্তু অনেক সময় বুঝবে না, উল্টাপাল্টা ওষুধ নিজের ইচ্ছা মতো খাবে, তাতে দেখবেন ক্ষতিও তো তার হতে পারে। হাসপাতালে সেবাদানের সুযোগ না থাকায় ফার্মাসিস্টদের 90% কাজ করছেন ওষুধ কোম্পানিতে। বিশেষজ্ঞরা বলছেন সরাসরি রোগীর সেবায় ভূমিকা রাখতে না পারায় অনেক ক্ষেত্রেই সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। 2016 ড্রাগ পলিসিতে পরিষ্কারভাবে বলা আছে যে হসপিটালে ফার্মাসিস্ট রাখতে হবে, হসপিটাল ফার্মেসি চালু করতে হবে। স্বাস্থ্যসেবার মান উন্নত করতে হলে, স্বাস্থ্যক্ষেত্রে যে ধরনের স্বাস্থ্য ঝুঁকি হচ্ছে এগুলো কমাতে হলে হসপিটালে ফার্মাসিস্ট দিতে হবে। টোটাল ট্রিটমেন্ট সিস্টেমে একজন রেজিস্টার্ড ফার্মাসিস্ট অংশগ্রহণ করবে, তবে আমি নিশ্চিত করেই বলতে পারি যে কোয়ালিটি অফ ট্রিটমেন্ট অবশ্যই ইমপ্রুভ করবে। এতে করে রাষ্ট্রের 2 ধরনের লাভ হবে। একটা হচ্ছে যাদের জবে প্রবলেম হচ্ছে সেই জবটা তারা পাচ্ছে, অন্যদিকে পেশেন্ট একটা বেটার সার্ভিস পাচ্ছে। 2018 সালে স্বাস্থ্য অধিদপ্তর হসপিটাল ফার্মাসিস্ট নিয়োগে সরকারি গেজেট প্রকাশ করলেও আজও তা বাস্তবায়ন হয়নি। সমস্যা সমাধানে স্বপ্রণোদিত হয়ে কাজ করার দাবি বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের। নিয়োগ বিধি, ফার্মাসিস্টদের দায়িত্ব, তারপর পরিদপ্তর, জনপ্রশাসন মন্ত্রণালয়ের চেকলিস্ট অনুযায়ী সেটা করে দেওয়া। যেভাবে কাজ চলতেছে আমরা আশা করছি যে আগামী 1 বছরের মধ্যে হবে। হাসপাতালের অন্তর্বিভাগেও কোনো পদ না থাকায় গ্র্যাজুয়েট ফার্মাসিস্টদের যাবতীয় দায়িত্ব পালন করতে হচ্ছে চিকিৎসক বা নার্সদের। এতে রোগীরা শারীরিক বা অর্থনৈতিকভাবে কতটা ক্ষতির শিকার হচ্ছেন সেটিরও সঠিক কোনো পরিসংখ্যান নেই কারো কাছেই। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। বিশ্বের 11টি দেশে খোলা ঋণপত্রের পেঁয়াজ না আসা পর্যন্ত স্থির হচ্ছে না বাজার। ভারত রপ্তানি বন্ধ করায় চট্টগ্রামের খাতুনগঞ্জে পেঁয়াজের মজুদ অনেকটা শেষের পথে, আর তাই আবার বাড়তে শুরু করেছে পেঁয়াজের ঝাঁজ।
এই অবস্থায় ব্যবসায়ীরা বলছেন বাজার স্থিতিশীল রাখতে হলে চট্টগ্রাম বন্দর দিয়ে দ্রুতই আনতে হবে পেঁয়াজ। নুরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। প্রতিদিন চট্টগ্রামের খাতুনগঞ্জে স্থলবন্দরগুলো থেকে আসে 250 থেকে 300 মেট্রিক টন পেঁয়াজ, কিন্তু 14 সেপ্টেম্বর ভারত হঠাৎ পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় থমকে গেছে সরবরাহ। গুদামে থাকা পেঁয়াজও প্রায় এখন শেষ, তাই 2-1 দিনের ব্যবধানে আবারও 3 থেকে 6 টাকা বেড়ে কেজি বিক্রি হচ্ছে 65 থেকে 68 টাকার মধ্যে। যে পরিমাণ পেঁয়াজ খাতুনগঞ্জ আছে তাতে 2 থেকে 3 দিন যেতে পারে। এখন বর্তমানে যে পেঁয়াজগুলো আছে এগুলো বেচা কিনা যদি হয়ে যায়, বাইরে থেকে পেঁয়াজ না আসে তাহলে পেঁয়াজের বাজারটা আরও বেড়ে যাবে। ব্যবসায়ী নেতারা বলছেন মজুদ পেঁয়াজে আর কয়েকদিন বাজার সামাল দেওয়া যাবে, তবে বিভিন্ন দেশের পেঁয়াজ না আসা পর্যন্ত স্বাভাবিক হবে না বাজার। আগামী সপ্তাহে যদি পেঁয়াজগুলো যদি না আসে এবং ফুডের না আসে এবং না পৌঁছে আমাদের আড়তে, তাহলে অটোমেটিকলি আপনি দেখবেন তখন ক্রেতা বুকটা বেড়ে যাবে, ক্রেতা বেড়ে যাবে, আলটিমেটলি পেঁয়াজের দামটা বেড়ে যাবে। এদিকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দ্রুত পেঁয়াজ আনতে আমদানিকারকদের সহায়তার দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। ব্যবসায়ীরা এখন একটা অনিশ্চয়তার মধ্যে চলে গেছে, যেমন যদি মালগুলি আসে ওই সময় যদি ভারত যদি আবার আমাদেরকে মাল দিতে শুরু করে, তারা যারা আমদানি করছে আমদানিকারক তারা হয়তো ক্ষতির মুখে পড়তে পারে। তো এদিক দিয়ে একটু সরকারের বিবেচনা করা উচিত। ভারতের নির্ভরশীলতার কারণে আজকে আমাদের যে সমস্যা হয়েছে এটা সংকট কাটাতে আমার মনে হয় যতক্ষণ পর্যন্ত বিকল্প পথে আমরা পেঁয়াজ আমদানি করতে না পারবো ততক্ষণ পর্যন্ত এটা একটা সমস্যা থেকেই যাবে। চট্টগ্রাম বন্দরের উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্রের তথ্য মতে এ পর্যন্ত 65টি প্রতিষ্ঠান 11টি দেশ থেকে 1,35,000 মেট্রিক টন পেঁয়াজ আনার অনুমতিপত্র নিয়েছে। বেশ কিছু আমদানিকারক ও শিল্প প্রতিষ্ঠানের পেঁয়াজ আসার পথে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। আজও টিকিটের জন্য সৌদি প্রবাসীদের উপচে পড়া ভিড়, টোকেন নিয়ে নানা জটিলতা, পর্যাপ্ত টিকিট না থাকার অভিযোগ। সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের বৈধতা দেয়া হলে বিভিন্ন দেশে অবস্থান করাদেরও দিতে হবে, শক্ত অবস্থান নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। যমুনার পানি কমতে থাকায় তীব্র ভাঙনের কবলে টাঙ্গাইলে বেশ কয়েকটি গ্রাম, নদী গর্ভে বিলীন মসজিদ সহ শতাধিক স্থাপনা, বাঁধ নির্মাণের আশ্বাস। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।